হ্যাঁ দেখো, এবার আসো 3 2 বিন্দুটা দেখো কোথায়। এই হলো তোমার 3, এই হলো 2, দেখো এই যে 3, এই যে 2। আচ্ছা তুমি দেখো তো এই দুইটা বিন্দুরই কি সমান বলো তো? কোটি সমান। কোটি সমান হলে এবার বিন্দু দুইটা কি দেখো তো, এক্স অক্ষের সমান্তরাল কোন একটা রেখার উপর আছে না? জি স্যার। বুঝতে পারছি? আর যদি ভুজ সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই বিন্দুগুলা ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা একটা রেখার উপরে আছে। ঠিক আছে, এটা তুমি বুঝে নিবা। আচ্ছা, আর এটা যে খুব বেশি জরুরি এমন না, কিন্তু সামনে তোমার কাজে লাগবে, এটা ব্যাপক, এই তথ্যটা তোমার সামনে অনেক কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরে নিলাম, সেটা পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নরমালি ধরে নিলাম এক্স ওয়াই। আচ্ছা ঠিক আছে, এবার তুমি কোন বিন্দুতে সমকোণ ত্রিভুজ গঠন করতে চাও? কোন বিন্দুতে? এটা কিন্তু আমরা জানি না, জানি? এটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা ধরে নিচ্ছি এ হইলো এই বিন্দুটা, বি হলো এই বিন্দুটা, এই যে এরকম এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার উপর আছে। কারণ কি দেখো, এই যে দুইটা বিন্দুর কোটি কত সমান, আর দুইটা বিন্দুর কোটি এখানেও দেখো সমান, এই যে 2 2, দেখছো? কোটি সমান হয়ে গেলে বিন্দুগুলা এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার উপর থাকে, আর ভুজ সমান হইলে বিন্দুগুলা ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার উপর অবস্থান করে। আচ্ছা, তাহলে এবার পি বিন্দুটা এইটা যে কোথায়, এটা এটা এইখানে নাকি এইখানে, এটা কিন্তু আমরা জানি না। তাহলে হতে পারে সমকোণটা এই বিন্দুতে তৈরি হবে, নয়তো বি বিন্দুতে তৈরি হবে। বুঝতে পারছি প্রশ্নটা? ধরো পি বিন্দুটা যদি এখানে থাকে তাহলে এবার বি বিন্দুতে সমকোণ তৈরি হবে, আর যদি এখানে থাকে তাহলে সমকোণটা তৈরি হবে এই বিন্দুতে। কথা কি ক্লিয়ার? হয়তো এ নয়তো বি, তুমি যেখানেই ধরো, ধরো বি বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, তাহলে তুমি কি বলতে পারো? পি পি এ স্কয়ার। সুতরাং যেহেতু সমকোণ ত্রিভুজ, আমরা বলতে পারি পি এ স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস পি বি স্কয়ার, নাকি? প্লাস পি বি স্কয়ার বলা যাবে না? জি স্যার। তাহলে এবার তুমি যদি সূত্র প্রয়োগ করো এখানে, পি এ মানে দুইটা বিন্দুর দূরত্বের সূত্র, খুব সিম্পল, বের করতে পারবা না? সমীকরণ হয়ে যাবে, ওটাই তোমার সেই সমীকরণ। বের করতে পারবা? হুম। স্যার সমকোণটা যে বি বিন্দুতে, এটা বুঝলাম কিভাবে? এটা তুমি যদি এরকম ধরে নাও, তবে সবচেয়ে সহজ বুদ্ধি হইলো সমকোণটা সবসময় পি বিন্দুতে ধরে নিবা। এটা সবচেয়ে ভালো উপায়, কারণ যেই বিন্দুতে তোমার যেই বিন্দুটা সঞ্চারপথের উপর আছে সেই বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, এটা তুমি ধরে নিবা। সেই ক্ষেত্রে তুমি সূত্র এরকম ধরবা। তোমার চিত্রটা আমি একটু ঘুরে আঁকি, দেখুন চিত্রটা মনে করো এরকম না, দেখো পরের অঙ্কটাও এরকম দেওয়া আছে, 3 এর 2 নম্বর অঙ্কটা, বা তোমাদের বইয়ে 2 এর 2 নম্বর অঙ্কটা দেখো, এইখানে দেখো সমকোণটা তুমি ধরে নিবা পি বিন্দুতে আছে। ধরো এই যে সমকোণ, এটা হলো পি বিন্দু, এইখানে মনে করো 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এই যে এখানে, এই যে ধরো এটা 90 ডিগ্রি কোণ। বুঝছো? আমি বোঝাতে পারছি? সঞ্চার পথের জি স্যার। বিন্দুতে সমকোণ তুমি সবসময় ধরে নিবা, তাহলে আর কোনো পেঁচ থাকবো না। যে তুমি তো প্রশ্ন করলা স্যার এই বিন্দুটা বি বিন্দু, এই কনফিউশন গুলো তখন আর থাকবো না। তাহলে তুমি এইটা ধরে নিলে তোমার এইখানে সূত্রটা কেমন হয়ে যাবে বলো এবার? অতিভুজ হবে এবি, তখন তোমার সূত্রটা একটু ঘুরাই লিখতে হবে। তখন তোমার লিখতে হবে এরকম, এবি স্কয়ার ইকুয়াল টু, দেখো সূত্র মিলে যাবে, এবি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। ওকে, এই সূত্রটা প্রয়োগ করে জি স্যার। লাস্ট পর্যন্ত নিয়ে যাবা, দেখবা সমীকরণ হয়ে যাবে, সেটাই অ্যান্সার। পারবা? তাহলে সঞ্চার পথে যে পারবো বিন্দুটা স্যার। ধরে নিবা, সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরে নিচ্ছি আমরা পি, এই পি বিন্দুতে আমরা ধরে নেব সমকোণ, ঝামেলা শেষ। তাহলে 2 নম্বরটা একটু করবা, চেষ্টা করো নিজেরা। হ্যাঁ, এরপরে দেখো স্যার এখানে সঞ্চার পথ কোন বিন্দুটা, হ্যাঁ বলো প্রশ্নটা কি আবার? মানে কোন রেখার সঞ্চার পথ আমরা ব্যয় করতেছি? বুঝি নাই, তোমার কথা এটা ক্লিয়ার না আমার কাছে। কোন রেখাটার সঞ্চার পথ আমরা ব্যয় করতেছি এখানে, কিংবা কোন বিন্দুটা? এই যে পি বিন্দুটা, এই যে দেখো এই যে পি বিন্দু আছে না, এই পি বিন্দুটা তো এখানেও হতে পারে, পি বিন্দুটা তো আমার নিচেও হইতে পারতো, বোঝো নাই? আমরা তো জানি না, এখানে হইলেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হতে পারতো। জি স্যার। তার মানে আমরা হতে পারে এই দিক দিয়ে যাবে পি বিন্দুটা, নয়তো এই দিক দিয়ে যাবে, এখানকার কোন একটা জায়গায় থাকবে। কোন দিক দিয়ে আছে এটা আমরা জানি না।
সেই সমীকরণটাই শেষ পর্যন্ত বের করব, বুঝছো? জি যদি স্যার। এরকম হয় তাহলে হইতে পারে সেটা একটা এরকম একটা রেখার সমীকরণ হইতে পারে, অথবা এরকম একটা রেখার সমীকরণ আমরা পাইতে পারি, কোনটার সমীকরণ আমরা জানি না, এরকম একটা রেখার সমীকরণ পাইতে পারি। দেখো এই রেখার উপর পি বিন্দু আছে, আবার যে লম্ব রেখা আঁকলাম তার উপর পি বিন্দু আছে, বুঝতে পারছি? এখন তুমি না দেখে বলতে পারবো না যে এটা কোন রেখার সমীকরণ নির্দেশ করতেছে, এই যে এই শর্ত দিয়া, এটা একদম লাস্টে বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা আসো এরপরে জি দেখো স্যার, বুঝতে আরেকটা পারছি। প্রশ্ন। হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমাকে বলে দেওয়া আছে, হ্যাঁ আমি প্রশ্নটা একটু লিখে দেখাই, তোমরা মিলাই নিও বইয়ের সাথে। 4 নম্বর আমার এই পিডিএফ এ প্রশ্নটা হলো, এ একটা বিন্দু 2,3, এ বিন্দু বলা আছে 2,3, দেখো, আর বি আরেকটা বিন্দু বলা আছে -1,4, -1,4, ওকে? তার মানে তোমাকে প্রশ্ন করছে, পি হলো এমন একটা বিন্দু, সঞ্চার পথের উপর আছে একটা বিন্দু, যাতে করে তোমার PA is to PB equal to 2:3 হয়। শর্তটা এমন বলে দিয়েছে, PA is to PB সমান 2:3, বুঝছো? তাহলে পি বিন্দুর সঞ্চার পথটা কেমন হবে, পি বিন্দুটা কোন পথে চলবে, সেটা সমীকরণটা বার করবা। তাহলে খুব সিম্পল, পি বিন্দুর স্থানাঙ্ক তুমি শুরুতে ধরে নেবে কত, ধরি সঞ্চার পথের উপর পি একটি বিন্দু, এই যে ধরবা পি এক্স ওয়াই, তাহলে শর্তে তো তোমার দেওয়াই আছে PA is to PB সমান 2:3, বুঝছো? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না চাইলে, PA by PB equal to 2/3, নাকি? আবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাও লিখতে পারি 3PA equal to 2PB। এবার তুমি পি এর মান বের করতে পারবা, পিবির মানও বের করতে পারবা, পরে এটাকে স্কোয়ার করে দিলে রুট সরে যাবে, একটা সমীকরণ আসবে ফাইনালি। কি খুব কঠিন লাগলো? না স্যার। শর্তগুলো কিন্তু সহজ, শর্তগুলি বুঝলে তুমি অঙ্কটা করতে পারবা, খুব সহজ। স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আলামিন বলো। এখানে এ এবং বি বিন্দু কি, এ এবং বি বিন্দু কি স্থির বিন্দু বলা হয়েছে, কারণ বিন্দু তো স্থির হয়, চলনশীল হ্যাঁ হতে পারে কিনা, মানে এটা কি হ্যাঁ কোনো কারণ আছে? হ্যাঁ আমি বোঝাই, এই যে এখানে দেখো দুইটা বিন্দু তোমার দেওয়া আছে তাই না, এ এবং বি দুইটা স্থির বিন্দু, সবগুলো বিন্দু স্থির, কিন্তু এই যে পি যে বললাম আমরা, হ্যাঁ এই যে পি বিন্দুটা, এটা কেন আমরা এটাকে বলি, এটা কিন্তু চলমান বিন্দু না, এটা স্থির বিন্দু। এই যে শুরুতে তুমি দেখো এই যে একটা যা অঙ্ক করলাম লাল রঙের, দেখছো? তাহলে এটা ছিল আমাদের সেই সঞ্চার পথ। দেখো তুমি এই লাইনের উপর যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু, প্রত্যেকটা বিন্দু এই দুইটা বিন্দু থেকে সমান সমান দূরে আছে, আছে না? ভালো করে বোঝো, তোমাকে জি কিন্তু স্যার। প্রশ্নে এটাই বলা হয়েছিল যে যেই সকল বিন্দু এই দুইটা বিন্দু থেকে সমান দূরে থাকবে সেই সকল বিন্দুর সঞ্চার পথটা কেমন হবে, এটা বের করো, বুঝছো আলামিন? প্রশ্ন ছিল এটা। তাহলে আমরা দেখলাম শেষ জি পর্যন্ত স্যার। যে এই লাইনের উপর যতগুলি বিন্দু আছে সবাই এই শর্তটা মেনে চলে, সবাই কি এই দুইটা বিন্দু থেকে সমান সমান দূরে থাকে, বুঝছো? তাহলে এই লাইনটাই হলো সেই সঞ্চার পথ। তাহলে এই লাইনের উপর তো কোটি কোটি বিন্দু আছে, জি। তা তুমি কোন বিন্দুটার মান ধরবা তুমি? এই জন্য আমরা সাধারণত একটা বিন্দু ধরে পি এক্স ওয়াই, এক্স ওয়াই বলতে এটা এক্স এর মান ধরো যদি হয় তোমার কত 1 1, তাহলে এই বিন্দুটা বোঝাবে। আর এক্স ওয়াই যদি হয় মনে করো তোমার 2 1 বা 1 2, তাহলে এই বিন্দুটা বোঝাবে। তাহলে কোন বিন্দুটা বোঝাচ্ছে এক্স ওয়াই দ্বারা সেটা আমরা জানি না, এই জন্য আমরা জেনারেলি ধরে নেই যে এই লাইনের উপর যে কোনো একটা বিন্দু হলো পি এক্স ওয়াই, বুঝছো? তো এই বিন্দুটাকে আমরা বলি কি নরমালি জি স্যার। চলমান বিন্দু, আসলে বিন্দু চলে না, চলমান কেন বলি যে পি বিন্দুটা এটা হইতে পারতো, পি বিন্দু বলতে এটা বোঝাইতে পারি, আমি পি বিন্দু বলতে এটাও বোঝাইতে পারি, মানে যে কোনো একটা বিন্দু তো এটা থেকে সমান সমান দূরেই আছে নাকি? তাহলে এই লাইনের যে কোনো একটা বিন্দু আমি বোঝাতে পারি, স্যার। বুঝছো? এই জন্য আমরা বলি কি চলমান বিন্দু নরমালি বলি, আসলে বিন্দু চলমান হয় না, কারণ যে কোনো জায়গায় থাকতে পারে, এটা এই জন্য আমরা বলি। ওকে আসো, তাহলে এখান থেকে তোমার এই সম্পর্কটা তৈরি করে নিয়ে আসতে হবে। পি হলো ওই লাইনের উপর একটা বিন্দু, বুঝছো? তার মানে দেখো পি হলো এমন একটা বিন্দু যেটা থেকে এ বিন্দুর দূরত্বের 3 গুণ আর ওই পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বের দ্বিগুণ সমান হয়ে যায়, বুঝছো? তার মানে পি বিন্দুটা হলো বি বিন্দুর বেশি কাছে, বোঝো নাই? এটার 3 গুণের সমান করলে এটার দ্বিগুণের সমান হয় দূরত্ব, বুঝছো? ক্যালকুলেশনটা করে নিও একটু। এবার আসো একটা থিম বুঝাই বলি তোমাদের।
কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কেমন হয়? একটু তাকাও ডায়াগ্রামের দিকে। দেখো, মনে করো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে আঁকলাম। দেখো, আমরা মনে করো 3 বিন্দুটা নিতে চাই। ধরো 1 2 3, এখানে ধরো 2 1 2, তাহলে 3 বিন্দু হলো এইটা। এই বিন্দুটা হলো 3 বিন্দু। সবাই মনোযোগ দাও একটু। এখন আমি তোমার যদি বলি এই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে কত একক, তুমি কি বলবা? 2 একক। 2 একক, তাই না? এক্স্যাক্টলি। তার মানে আমরা বলতে পারি কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি ওই বিন্দুর কোটির সমান। কারণ দেখো এটা 2 একক উপরে আছে, এই জন্য এক্স অক্ষ থেকে এটার দূরত্ব 2 একক। আর এক্স অক্ষ থেকে 2 একক উপরে থাকার মানে কি, এটা ওয়াই অক্ষ বরাবর 2 একক উপরে উঠছে, তার মানে ওয়াই এর মান মনে থাকবে। তার মানে কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব হলো কি ওই বিন্দুর কোটির সমান। আর যদি বলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব, দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো 3 একক। এই দেখো 1 2, এই যে 3। ওকে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে কি ওই বিন্দুর ভুজের সমান। মনে থাকবে সবার? কথা কি ক্লিয়ার? এক্স অক্ষ থেকে দূরত্ব হলো ওই বিন্দুর ভুজের সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো ওই বিন্দুর, দুঃখিত, এক্স অক্ষ থেকে দূরত্ব হলো কোটির সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো ভুজের সমান। এটা মনে রাখবে একটু। ওকে, এটা মনে রাখলে দেখো পরের অঙ্কটা আমরা করতে পারবো। 5 নম্বর অঙ্ক খুব সহজ অঙ্ক। বলছে 2 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণ। দেখো তাহলে 2 একটা বিন্দু। ওকে, এই 2 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব, তাহলে একটি সেট, ওই সেটের উপর অসংখ্য বিন্দু আছে, তাহলে একটা বিন্দু ধরে নিলাম, বুঝো একটা বিন্দু ধরলাম আমরা, ওই সেটের উপর পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, বুঝো। তাহলে এই 2 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণ। আচ্ছা, তার দূরত্ব বলতে কার? ওয়াই অক্ষ থেকে কার দূরত্ব? ওয়াই অক্ষ থেকে ওই যে পি বিন্দু ধরছি, পি বিন্দুর দূরত্বের 3 গুণ। বুঝছো? আবার প্রশ্নটা বলি। 2 একটা বিন্দু, এখন তোমাকে বলছে একটা সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু বাছাই করতে, সেটা হলো পি বিন্দু ধরে নিলাম। তাহলে 2 বিন্দু থেকে পিটা যতটুকু দূরে থাকবে, ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্বটা হবে এই বিন্দু থেকে দূরত্বের 3 গুণ। বুঝছো? তাহলে আমরা ধরলাম এই বিন্দুর মান হচ্ছে এ বিন্দু, এই বিন্দুর নাম দিলাম আমরা এ বিন্দু, এবং সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এখন বলো তো ওয়াই অক্ষ হতে বি বিন্দুর দূরত্ব কত? অক্ষ হতে বি বিন্দু, এক্স। হ্যাঁ ঠিক আছে, পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা কেমন হবে? এ থেকে পি এর দূরত্বের 3 গুণ। বলেই দিছি, এই যে দেখো 2 বিন্দু থেকে ওই সঞ্চার পথের বিন্দুর দূরত্ব, ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণ। তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব কত? আমরা ধরে নিলাম এক্স, আমরা তো জানি এটা এক্স হবে। তাহলে শর্ত মতে, শর্তগুলো কিন্তু সাবধান, ভালো করে বুঝবা। তাহলে এ থেকে এই পি বিন্দুর দূরত্ব, এই এপি, এই এপির মানটা কেমন হবে? ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের 3 গুণ। তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হলো 3, তাহলে এর 3 গুণ হলো 3x। বুঝতে পারছি? স্যার আবারও স্ক্রিন বড় হয়ে তোমার ওখানে সমস্যা হয় কেন হঠাৎ? তুমি কি স্ক্রল করো মনে হয়, তাহলে বড় হয়ে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, এবার দেখো সমস্যা হলে বলো। ওকে ফাইন, এবার তুমি শুধু মান বসিয়ে দাও। এপির মান দেখো, এপির মানটা কেমন হবে? রুট ওভার x মাইনাস 2 স্কয়ার প্লাস y মাইনাস 0 স্কয়ার, মানে y স্কয়ার ইকুয়াল টু 3x। ক্যালকুলেট করলে যা আসে উত্তর, রুট কেটে দাও,
স্কোয়ার করে দিলে উভয় পক্ষে, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার। যদি সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে থাকবে এখানে 8x স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে মাইনাস y স্কোয়ার, দুঃখিত, 8x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, পারবা? এটাই অ্যান্সার। উত্তরের সাথে এগুলো থাকতে পারে, সহজ কিন্তু শর্তগুলি বুঝলেই অঙ্কনটা মানে তোমার ইয়েগুলো সহজ। কোনটা থেকে কার দূরত্ব, কার 3 গুণ, কার 2 গুণ, কার 4 গুণ, এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে। আচ্ছা, এখানে আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি এখন হাত না দিই, ঠিক আছে? এগুলো আমরা তোমাদের জন্য রাখি, তোমরা করতে থাকো, যেটা পারবা না সেটা প্রয়োজনে আমি দেখবো নেক্সট ক্লাসে। ওকে, আমি একটু নতুন টপিকে যাই নাকি নাকি এই অঙ্কটা বাকিগুলো করে দেবো আমি 1 বাই 1? বলো। আমরাই পারবো স্যার। এরকমেরই সহজ, কিন্তু শর্তগুলো খুব বেশি কঠিন না। হ্যাঁ, এইভাবে তোমরা করবা, না পারলে তো আমি আছি, ভয় পাওয়ার তো কিছু নাই। ওকে, তাহলে এখন একটু চলো আমরা আরেকটা থিওরি শিখিয়ে ফেলি তোমাদের। একটু এটা মুছে দিলাম আমি সবগুলো, একটু চেষ্টা করো নিজেদের মতো করে। লাস্ট ক্লাসে ঢালের যে সংজ্ঞা শিখিয়েছি মনে আছে সবার? ঢালের ব্যাখ্যাগুলা? স্যার। হ্যাঁ, আলামিন, লাস্ট ক্লাসটা মনে আছে? জি স্যার, মনে ওই ঢাল দিয়ে আজকে আমরা কিছু সূত্র প্রমাণ শিখবো, ভালো করে মনে রাখো। এখন আমরা মূলত এখন যে আলোচনা যাচ্ছি এখান থেকে সরল রেখার মূল আলোচনা শুরু। আর এতদিন তুমি শিখছো সাধারণ আলোচনাগুলা, এই সঞ্চার পথ, এইটা সেটা বিভিন্ন কিছু। এখন আসলে মূল আলোচনায় আমরা যাচ্ছি। দেখো, সবসময় তুমি মনে রাখবা যখন তোমাকে বলবে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো, এই প্রশ্নটির সম্মুখীন যখন তুমি হবা, মনে রাখবা কমপক্ষে 2টা তথ্য তোমাকে দিবেই, কমপক্ষে 2টা তথ্য তোমাকে দিয়েই দিবে। মনে থাকবে, 2টা তথ্য না দিয়ে তোমার কাছে সমীকরণ চাইবে না, মিনিমাম 2টা তথ্য তোমাকে দিবেই। তাহলে ধরো আমরা প্রথমে যে সূত্রটা শিখবো এখন, সেইটার ক্ষেত্রে ঢাল দেওয়া থাকবে। দেখো, সরল রেখার ঢাল বলা থাকলো মনে করো m, সরল রেখার ঢালকে m দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। দেখো, সরল রেখার ঢালকে আমরা এখন m দ্বারা শিখবো প্রকাশ করা, m মানে tan থিটা, ঢাল m। আরেকটা তথ্য দেওয়া আছে, y অক্ষ হতে ছেদিতাংশ, y অক্ষ হতে c একক অংশ কাটে। তাহলে 2টা তথ্য বললাম তোমাকে, ঠিক আছে? অংশ কাটে, দেখো কাটে, এরূপ সরল রেখার সমীকরণ আমরা এখন শিখবো। এরূপ সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে এই তথ্যগুলো চলো চিত্রে আমরা একটু দেখে নেই। দেখো, বুঝো, তাহলে আমরা এমন একটা সরল রেখার কথা চিন্তা করছি, যেই সরল রেখাটা y অক্ষ হতে c একক অংশ কাটবো। তাহলে ধরো, এই যে ধরো এইটুকুর মান ধরো c, এই যে এইটুকুর মান, হ্যাঁ, তাহলে মূল বিন্দু থেকে এইটুকু ধরলাম আমরা c একক। তাহলে সরল রেখাটা এমন হইতে পারে, দেখো, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এই মানটুকু কত? এই দেখো, এই মানটুকু হলো c, এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মান হলো c একক, আর এই সরলরেখার ঢাল হলো m। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবসময় এই সরলরেখার উপর অসংখ্য বিন্দু আছে না? তাহলে একটা বিন্দু তুমি ধরে নিলা p, ধরো তুমি এই বিন্দুটা ধরো, এই যে এই বিন্দুটা ধরো তুমি p, এবং এর সমীকরণ ধরো স্থানাঙ্ক ধরলাম xy। ওকে, তাহলে সমীকরণটা আমরা এখন বের করতে চাই। দেখো কেমন হয়, ভালো করে বোঝো। তাহলে প্রথমে তুমি p থেকে, এই যে ধরো y অক্ষকে ধরলাম আমরা, এটা এই বিন্দুতে ছেদ করে, y অক্ষরে সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করে,
এবার একটা লম্ব টানো পি থেকে এক্স অক্ষের উপর, পি এম লম্ব টানলাম। আবার এ থেকে দেখো, এ থেকে এই পি এম এর উপর এ এর লম্ব টানলাম। আচ্ছা, এখন কি তুমি বলতে পারবা এই সরলরেখাটার ঢাল আমরা কিভাবে বার করতে পারি? লক্ষ্য করো, আমরা আগের দিন শিখছিলাম এই যে এইটুকু ছিল ওয়াই এর তফাৎ, এই যে এইটুকু ছিল ডেল ওয়াই, মনে আছে? এইটুকু ছিল ডেল ওয়াই আর এইটুকু ছিল আমাদের ডেল এক্স, এই যে এইটুকুর মান। ঠিক আছে, মনে করাই দেখো, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এই মানটুকু ভাগ এই মানটুকু, এটা হলো ঢাল। ক্লিয়ার? মনে আছে কিনা একটু ফিডব্যাক দাও সবাই। তাহলে হ্যাঁ, আবার তুমি বিন্দু দিয়েও চিন্তা করতে পারো, কারণ এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,c, কারণ এখানে উচ্চতা হলো c আর ওয়াই অক্ষের উপর আছে তাহলে 0। তুমি আবার এই দুইটার ঢাল ওইভাবে বের করতে পারো, ঢাল নির্ণয়ের যে সূত্র আছে সেটা দিয়েও তুমি বের করতে পারো, কোনো সমস্যা নাই, একই জিনিস পাইবা। তাহলে বলো এই যে এইটুকুর মান কত? এই যে আমি একটু লাল রং করে দিই তাহলে বুঝবা। এই যে এইটুকুর মান কত? এই যে এইটুকুর পুরোটার মান কত? ওয়াই, বাদ যাবে কত? সি, তাহলে ওয়াই মাইনাস সি। এইটুকুর মান হবে আমাদের ওয়াই মাইনাস সি। ওকে, আর এই যে এইটুকুর মান কত? এই যে এই অংশটুকু, এইটুকু হবে দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, মানে হলো আমাদের এক্স, এইটুকুর মান হবে এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এই তথ্য থেকে আমরা লিখতে পারি ঢাল সমান ওয়াই মাইনাস সি, মানে এই মানটুকু ভাগ এই মানটুকু, ওয়াই মাইনাস সি বাই এক্স। আর ঢাল তথ্যে কি বলা আছে? ঢাল বলা আছে এম, তাহলে আমরা লিখতে পারি এখানে এম ইকুয়াল টু ওয়াই মাইনাস সি ভাগ এক্স। তুমি একটু সরল করো, দেখো কি লেখা যায়, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স। আবার এখান থেকে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটাই হলো সেই সমীকরণ, এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই অক্ষ থেকে সি একক কর্তনকারী রেখার সমীকরণ হলো এটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। মনে থাকবে? একটু ব্রেকেট দিয়ে লিখে রাখো এটা, এটাই হলো সেই সমীকরণ। সমীকরণের বৈশিষ্ট্যটা মনে রাখবা। বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো এটা ঢাল হইলো এম এবং এটা ওয়াই অক্ষ থেকে সি একক দৈর্ঘ্য কাটবে। এটা হলো এই সরলরেখার বৈশিষ্ট্য, মনে থাকবে? তখন সমীকরণ হলো y ইকুয়াল টু mx প্লাস c। আর মনে রাখবা এটা একটা বিশেষ সমীকরণ, এই সমীকরণ দিয়া ওই যে তোমার সিএনজি বা ট্যাক্সির যে মিটার থাকে না, ভাড়ার মিটার, মিটার তৈরি করে এই ফর্মুলার মাধ্যমে, বুঝছো? জি স্যার। এই ফর্মুলাতে মিটার তৈরি হয়। কিভাবে স্যার? এটা 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 ওই ফর্মুলার কাজ করে কিভাবে দেখো আমি বুঝাই বলি তোমার। দেখো এইখানে এই যে এম, এম হইলো তোমার প্রতি কিলোর ভাড়া, এটা ফিক্সড, তুমি যত কিলো যাও, বুঝাতে পারছি? এমটা হলো প্রতি কিলোর ভাড়া। ধরো বললো প্রতি কিলো ভাড়া হলো 3 টাকা, ধরো বললো, বা সিএনজিতে ধরো 5 টাকা, প্রতি কিলো ভাড়া সিএনজিতে 5 টাকা, তাহলে এম এর মান হলো 5। আর এখানে এক্স হলো তুমি কত কিলোমিটার পার করলা। তুমি যদি 10 কিলোমিটার যাও তাহলে তোমার কত হলো? 5 × 10 = 50 টাকা। আর এই সি এর মান জানো কি? সি হলো একটা নির্দিষ্ট একটা রেন্ট আছে রাস্তায় নামলে। ধরো তুমি 1 কিলোমিটার পার হও নাই মনে করো, এখন 1 কিলোমিটার ক্রস করো নাই, কিন্তু 1 কিলোমিটার ক্রস না করলো তুমি মনে করো 2 মিনিট পরে নামে গেলা সিএনজি থেকে, একটা নির্দিষ্ট ভাড়া তাকে তোমার দেওয়া লাগবে, মানে এটা হলো নিয়ম আর কি। কারণ গাড়ি স্টার্ট দিলে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া তোমার উঠবেই মিটারে, নির্দিষ্ট পরিমাণ, সেই ভাড়াটা হলো সি। ধরো সেই ভাড়াটা কথার কথা, ধরো ভাড়াটা হলো 10 টাকা কথার কথা, তাহলে সি এর মান 10। তুমি যদি এবার তুমি যদি হাফ কিলোমিটারও যাও তাও তোমার মিনিমাম ভাড়া 10 আসবে। তুমি যদি 50 কিলোমিটারও যাও মোট ভাড়ার সাথে 10 টাকা যোগ হবেই, বুঝতে পারছি? তাহলে এই ফর্মুলার দিয়া তোমার সিএনজি যে মিটার তৈরি করা হয়, তখন ওরা ক্যালকুলেট করে এক্স এর মান, এটা ফিক্সড করে দেওয়া হয়, সেট করে দেওয়া হয়, প্রতি কিলো ভাড়া কত সেট করে দেওয়া হয়, এটাও সেট করে দেওয়া হয়। এবার এক্স এর মান যত বাড়বে, যত কিলো তুমি বেশি ভ্রমণ করবা, এই টোটাল ভাড়ার মানটা তত বাড়তে থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে জি এই স্যার। সমীকরণটা আমরা কখন ব্যবহার করব? যখন তোমার বলে দিবে ওয়াই অক্ষ থেকে কত অংশ কাটছে এবং ওই সরলরেখার ঢাল বলে দিবে, যখন এই দুইটা তথ্য বলে দিবে তখন আমরা সমীকরণ বের করব y = mx + c। ক্লিয়ার? এবার একটা ভালো জিনিস লক্ষ্য করো এখান থেকে,
যদি এই সি এর মানটা কমাতে থাকি আমি আস্তে আস্তে করে ছোট করতে থাকি, ধরো তাহলে কি ঘটবে, সি এর মানটা ধরো এখানে আসলো, সি এর মানটা আরো ছোট হয়ে গেল, আমি এখানে নিয়ে আসলাম, সি এর মানটা আরো ছোট হইলো, সি এর মানটা আমি যদি এইখানে নিয়ে আসি, সি এর মানটা শূন্য হয়ে যাবে না, এবার শূন্য হবে কিন্তু। জি স্যার। আর শূন্য হয়ে গেলে এই রেখাটা কেমন হয়ে যাবে, এই সরল রেখাটা তখন এই দিক দিয়ে গমন করবে, এই যে এরকম সরল রেখাটা তখন এরকম হয়ে যাবে, দেখো তাহলে এটা কি হয়ে গেল, মূল বিন্দুগামী সরল রেখা। সবসময় মনে রাখবা মূল বিন্দুগামী সরল রেখার ক্ষেত্রে এই সিটার মান শূন্য হয়ে যায়, বুঝছো? কেন হয় বোঝাই বলি, ধরো এটা হলো তোমার সমীকরণ, তাহলে এখানে এটা মূল বিন্দু দিয়ে গমন করবে, তার মানে কি মূল বিন্দু মানে 0 0 বিন্দু, তাহলে এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, এখানে এক্স এর মান ওয়াই এর মান 0 বসাও, দেখো সি এর মান শূন্য আসবে, দেখছো? মূল বিন্দু দিয়ে গেলে সে কি ওয়াই অক্ষ থেকে বা এক্স অক্ষ থেকে কোন অংশ কাটবে? কাটবে না, তার মানে সি এর মান শূন্য। আর ক্যালকুলেশন করো তুমি সি এর মান শূন্যই পাবে, বুঝতে পারছি? আসো, জি স্যার। ওকে, তাহলে একটা সমীকরণ স্যার তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে y স্যার? ইকুয়াল টু mx, এই যে y ইকুয়াল টু mx, এটা হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ। কারণ মূল বিন্দু দিয়ে গেলে সেটা x অক্ষ থেকে কোন অংশ কাটার সুযোগ নাই, y অক্ষ থেকে কোন অংশ সে কাটতে পারবে না, তার মানে c এর মান শূন্য, সে x অক্ষ থেকে শূন্য পরিমাণ অংশ কাটবে, কোন অংশ কাটবে না। ওকে, এটা হলো প্রথম সমীকরণ, মনে জি রাখবা। স্যার। এরপরে দ্বিতীয় আরেকটা সমীকরণ, এবার শোনো, দুইটা করে তথ্য তোমার দিতে হবে, দুইটার নিচে তথ্য দিলে তুমি সমীকরণ বের করতে পারবে না। এবার দ্বিতীয় দেখো, দ্বিতীয় কাজ কি দেখো, দুইটা বিন্দু দিয়ে দিলাম x1 y1, এটা একটা বিন্দু। ওকে, ধরো এত ও এত বিন্দু, আমি আরেকটা বিন্দু দিলাম x2 y2, দেখো দুইটা তথ্য দেওয়া আছে এখানে, এত ও এত বিন্দুগামী রেখার সমীকরণ। তথ্যগুলো লিখে রাখবা, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লাগবে, সব রেখার সমীকরণ তো একরকম না। তাহলে সমীকরণ আমরা কিভাবে পাবো, দুইটা বিন্দু দিয়ে গমন করবে, আমরা এমন একটা রেখা বের করতে চাই। তাহলে প্রথমেই চলো আমরা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিই আমাদের। দেখো ধরো সমীকরণটা ধরো এরকম, এগুলো সেই সরল রেখা ধরে নিলাম, তাহলে এর উপর দুইটা বিন্দু তুমি নিয়ে নাও। এখন কি কি বিন্দু, প্রথমে ধরো এই যে বিন্দুটা, ধরো আমি একটু নাম দিই, ধরো এই বিন্দুটা হলো x2 y2, ধরো এই বিন্দু বোঝার সুবিধার্থে দিলাম x2 y2 ধরো। আর ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটার ধরো তুমি বি বিন্দু x1 y1। ওকে, এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে যে এই রেখাটা, এই রেখাটার সমীকরণ আমরা বের করতে চাই। এখন দেখো, তাহলে এই রেখার উপর একটা বিন্দু তুমি ধরে নাও পি বিন্দু, যে কোন একটা বিন্দু আমরা ধরে নিলাম এই রেখার উপরে, সঞ্চার পথের উপরে এক্স ওয়াই। ওকে ফাইন, তাহলে এবার দেখো এই তিনটা এ বি পি, তিনটা বিন্দু ওই যেহেতু একই রেখার উপর আছে, তাহলে যে কোনো দুইটা বিন্দু ঢাল কি হবে, সমান হবে না নাকি, বলো তো? জি স্যার, সমান হবে। তাহলে প্রথমে আমরা বের করি, চলো এবি এর ঢাল লিখো, এবি এর ঢাল, ঢাল বের করার সূত্র আমরা জানি না, আমরা চিত্র দিয়েও করতে পারবো, চিত্র ছাড়াও করতে পারবো। ঢাল বের করার সূত্র আমরা জানি, ওয়াই এর ব্যবধান নিচে হলো এক্স এর ব্যবধান, তাহলে উপর ওয়াই এর ব্যবধান তুমি বের করো, দেখো কি আসবে। দেখো y1 মাইনাস y2, নিচে কত হবে x1 মাইনাস x2, বের করলাম মনে করো। আবার তুমি ধরো বিপির ঢাল বের করতে চাও, ধরো আমরা আবার এপির ঢাল নিলেও পারতাম, বিপি এর ঢাল, এইটার ঢাল কেমন হবে এবার দেখো, y মাইনাস y1 বাই x মাইনাস x1, তাহলে এই দুটো ঢাল তো সমান হবে, যেহেতু এ বিপি তিনটাই সমান সরলরেখার উপর আছে, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এই ঢাল আর এই ঢাল সমান, দেখো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এই দুইটা সমান বলতে পারবো না আমরা? এবার তুমি একটা কাজ করো, তুমি একান্তকরণ করো। একান্তকরণ মানে কি, দেখো এই কোনাকুনি দুইটা মানকে এক্সচেঞ্জ করে দাও, y এর মানগুলো সব একসাথে চলে আসবে, y মাইনাস y1
তাদের যন্ত্রণা খালিদের টাইম লিমিট এই জুমের মধ্যে এক বিরক্তিকর। y minus y1 by y1 minus y2 equal to x minus আল্লাহ x1। স্যার গুগল মিটে ক্লাস দেখি এই যে বারবার নোটিফিকেশন আসে, বিরক্ত লাগে। জি দেখো স্যার এইটাই হলো সেই সমীকরণ y minus y1 by y1 minus y2 আবার x minus x1 by x1 minus x2। বুঝছো? যদি দুইটা বিন্দু দিয়ে একটা সমীকরণ যাবে বলে দেয় তাহলে সমীকরণটা হবে এরকম। এটা একটু বোল্ড করে রাখো বক্স করে। সমীকরণ বুঝতে কারো অসুবিধা থাকলে প্রশ্ন করো। ক্লিয়ার এই পর্যন্ত সবার? জি স্যার ওকে ফাইনালি আজকে আর সময় বেশি নিচ্ছি না, থার্ড ওয়ানে যাই। এইটি আজকে শেষ, এই আলোচনাটা ইনশাল্লাহ শেষ করতে হচ্ছে আমাদের। 3 নম্বর দেখো, তাহলে প্রথমে শর্ত প্রথমটা কি ছিল বৈশিষ্ট্য? ঢাল m বলে দেওয়া আছে, y অক্ষ থেকে c একক কাটবে, y ইকুয়াল mx প্লাস c পাইছিলাম। আবার পরের ছিল দুইটা বিন্দু দিয়ে গমন করবে। এবার দেখো x অক্ষ y অক্ষ দুইটা অক্ষকে ছেদ করবে। দেখো উভয় অক্ষকে ছেদকারী, উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ। ছেদকারী রেখার সমীকরণ। তাহলে আমরা এমন একটা রেখা আঁকবো যেটা উভয় অক্ষকে ছেদ করবে আমাদের। দেখো এটা হলো ধরো আমাদের x অক্ষ y অক্ষ নিয়ে নিলাম। তাহলে আমরা যে রেখাটা আঁকতে চাই ধরো এই যে এই রেখাটা এরকম আঁকলাম। দেখো এটা দুইটা অক্ষকে ছেদ করছে, করছে না? তাহলে ধরো এইটা এই যে x অক্ষকে ছেদ করছে একটা বিন্দুতে, আমরা এটার নাম দিই। চলো ধরো এটার নাম দিলাম আমরা a, এই যে a বিন্দু, ধরো এটার নাম দিলাম আমরা a বিন্দু। এবং ধরি এটা দেখো মূল বিন্দু থেকে ধরো a একক দূরে আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। বুঝেছো? তাহলে সে x অক্ষ থেকে কতটুকু অংশ কাটবে বলতে পারো? সে a একক অংশ কাটবে, x অক্ষ থেকে সে a একক অংশ কাটবে। আবার ধরো এই b বিন্দুতে যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটা ধরলাম b বিন্দু, এবং ধরলাম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো b একক, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। তাহলে y অক্ষ থেকে রেখাটা কত অংশ ছেদ করবে বলো তো একটু? y অক্ষ থেকে কত অংশ ছেদ করবে? বি b একক। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণ বের করতে চাই। যথারীতি আমাদের বন্ধু p বিন্দু নিতে হবে। ধরে নিলাম এই দেখো এই যে রেখার উপরে একটা বিন্দু আছে p, p বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x, y। ওকে ফাইন। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমি যদি ওপি যোগ করে দিই তাহলে এই যে ওবি একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল, তাই না? প্রথমে ছিল ওএবি একটা ত্রিভুজ, এটা আবার দুইটা ত্রিভুজ, একটা হলো ওপিএ একটা হলো ওপিবি, তাই না? তাহলে কি আমরা লিখতে পারি যে ত্রিভুজ ওএবি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ত্রিভুজ ওপিএ প্লাস ত্রিভুজ ওপিবি। এই কথাটা বলতে পারি কিনা একটু দেখো তো, বলা যাবে? কারণ এই দুইটা ত্রিভুজ যোগ করলে তো প্রাথমিক ত্রিভুজটা পাওয়া যাবে। তাহলে এবার ওএবি ত্রিভুজের ক্ষেত্রফল কি, চলো লিখি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ দিলাম। ভূমি কত? তুমি ভূমি ও এর ধরতে পারো, ওবিরও ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ও এর যদি ভূমি ধরো তাহলে ও এর মান কত? এ একক, তাহলে এ। আর উচ্চতা ধরো ওবি, ওবির মান হলো বি একক, তাহলে হাফ এ বি ইকুয়াল টু, তাকাও, ত্রিভুজ ওপিএ, এই যে ত্রিভুজ ওপিএ এই ত্রিভুজের ভূমি কত দেখো, ভূমি হলো কত? ও এ, তাহলে লিখলাম হাফ ও এর মান হলো এ, বুঝো। আর উচ্চতা তাকাও এখানে, দেখো এই উচ্চতা কত এটা বলো তো, এইটুকু কত? যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তার মানে এইটুকুর মান হবে এক্স, এইটুকুর মান হবে ওয়াই। বুঝতে পারছি? দেখো এই যে এইটুকু, হ্যাঁ হ্যাঁ আমি একটু লাল রং দিয়ে দেখাই, এই যে এইটুকু হবে আমার এ এক্স, এইটুকু হবে ওয়াই, তার মানে এটার হাইট হবে কত? ওয়াই। তাহলে এখানে লিখবো আমরা এ ওয়াই প্লাস, আবার দেখো ওপিবি,
বুঝো নাই? না বুঝলে বলবা। আবার দেখো ওপিবি এর ভূমি কত? ওপি আর একটু বলবেন, আমার নেট চলে গেছিল, 3 নম্বর প্রমাণটা আমি পাই নাই। 3 নম্বর শুরু করেছি মাত্র, দেখো এখান থেকে। যদি উভয় অক্ষকে ছেদ করে কোন একটা রেখা, তাহলে রেখাটার সমীকরণ কেমন হবে সেটা বের করছি। এই যে উভয় অক্ষকে ছেদ করলো, এখানে এক্স অক্ষরে ছেদ করলো এই বিন্দুতে, এবং ধরে নিলাম আমরা ও থেকে এই বিন্দুর দূরত্ব হলো এ একক, এই যে এ একক, এই জন্য লিখছি a0 ওই বিন্দুর স্থানাঙ্ক। আবার একইভাবে বি বিন্দু ওয়াই অক্ষরে ছেদ করলো বি বিন্দুতে, বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা কত 0, b। ওকে, আর এই রেখার উপর একটা বিন্দু নিলাম পি বিন্দু। এইবার এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কি? ও বি এ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে, এই কথাটাই লিখছি। আর এখন ক্ষেত্রফলগুলো বার করছি। চলো এবার তাহলে দেখি ও বি পি, ও বি পি এর ক্ষেত্রফল কেমন হবে, রেকর্ডটা দেখে দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবার। এটার ভূমি লিখলাম আমি কত? ওবি, ওবি মানে বি। আর উচ্চতা কত দেখা যায়? উচ্চতা, এই যে উচ্চতা, এটা কত? এটার মান হবে এক্স। কথা কি ক্লিয়ার হয়েছে? এবার সব উভয় পক্ষ থেকে এবি এই হাফ বাদ দিয়ে দাও, হাফ বাদ দাও। হাফ বাদ দিলে থাকবে এবি ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স। এবার উভয় পক্ষের এবি দ্বারা ভাগ করে দাও, উভয় পক্ষের এবি দ্বারা ভাগ করো, তাহলে কি হয়ে গেল তোমার? দেখো এ ওয়াই বাই এবি প্লাস বি এক্স বাই এবি, তাহলে কি থাকলো? বাম পাশে থাকলো 1 ইকুয়াল টু, এখানে দেখো এ এ কাইটা গেলে থাকলো কি ওয়াই বাই বি প্লাস এখানে থাকলো এক্স বাই এ। এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মেকআপ দিয়ে লিখবে এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটাই হলো সেই সমীকরণ যদি উভয় অক্ষকে ছেদ করে। শুধু উভয় অক্ষকে ছেদ করলে না, যদি এক্স অক্ষ থেকে এ একক, ওয়াই অক্ষ থেকে বি একক অংশ ছেদ করে, তাহলে তার সমীকরণ হবে এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে 3টা সমীকরণ আজকে আমরা শিখলাম মূলত। আরো ছোটখাটো 2-1টা সমীকরণ আসবে, সেটা আমরা পরে শিখে নেব। হ্যাঁ, এই মুহূর্তে আপাতত 3টা হলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে তোমাদের কাজ থাকবে 3.4 এর যে সঞ্চার পথের অঙ্কগুলো দেখালাম সেগুলো ভালো করে শিখে ফেলা। দাঁড়াও।